Recording started. Admit. Okay. Share করি। দেখো তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা। ওকে, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কি স্ট্রেট লাইন। আমরা আজকে স্ট্রেট লাইন করবো, ঠিক আছে? স্ট্রেট লাইন অনেক বড় একটা চ্যাপ্টার, ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমরা আস্তে আস্তে সব শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো স্ট্রেট লাইন পড়ার আগে স্ট্রেট লাইন তো আমরা সবাই চিনি নাকি? তোমাদেরকে যদি বলা হয় সরলরেখার সংজ্ঞা কি, তোমরা বলতে পারবা? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। তো তোমাদেরকে যদি আমরা বলি যে স্ট্রেট লাইনের সংজ্ঞা কি, আমরা কি বলতে পারবো স্ট্রেট লাইনের সংজ্ঞা কিরকম? পেন্সিল করি। আচ্ছা, এক সেকেন্ড, এটাকে আমার আরেকবার ওপেন করতে হবে। ওকে, আচ্ছা দেখো, তো আমরা যদি স্ট্রেট লাইনের সংজ্ঞা পড়তে চাই সেক্ষেত্রে আমরা কি বলবো, যদি কতগুলো বিন্দু সরলরেখা বরাবর চলতে থাকে এবং ভাইয়া স্ক্রিন শেয়ার দেন। ও আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি নাই, করছিলাম চলে গেছে, বুঝছো? স্ক্রিন শেয়ার করছিলাম চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাইয়া। ওকে, যদি চলে যায় বা কথার কন্টিনিউটি নষ্ট হয় তাহলে তোমরা একটু আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি বলতেছিলাম যে সরলরেখার সঙ্গে আমরা কি বলবো, যখন তোমার মানে কিছু বিন্দু নিরবিচ্ছিন্নভাবে একের পর এক একজনের সাথে আরেকজন সংযুক্ত থাকবে আর কি করবে, সরল রেখা বরাবর চলবে বা সোজা পথে চলবে। সোজা পথে চলবে তখন সেটাকে আমরা বলবো সরল রেখা, ঠিক আছে? তো এটা তো আমরা বাচ্চাকালে শিখছিলাম। এখন হচ্ছে আমরা বেসিক্যালি সরল রেখা কিছু এখানে মানে সরলরেখা কিন্তু একটা জ্যামিতির অধ্যায়, বুঝছো? তো এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্মও থাকবে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো প্রথমত যদি আমরা সরলরেখা পড়তে চাই, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আমরা পরিচিত আছি সবাই? একটু রেসপন্স করলে ভালো হয়। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা জানি মোটামুটি, একটা হচ্ছে কি কার্তেশীয় আর একটা কি পোলার, নাকি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমাদের মানে কোশ্চেনে দুই ধরনের জিনিসই দেওয়া থাকে, কখনো তোমার পোলার দিয়ে দেয়, কখনো কার্তেশীয় দেয়। আমাদের কি করতে হয়, প্রয়োজন অনুযায়ী কনভার্ট করে নিতে হয়। আবার অনেক সময় কোশ্চেনে বলেই দেয় যে সরাসরি তোমরা কি পোলার থেকে কার্তেশীয়তে স্থানান্তর করবো, ঠিক আছে? তো যদি আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলি তাহলে ধরো একটা একটা শেপ নিলাম, আর একটা ধরো আইকন গুলা কই, আচ্ছা যাই হোক এগুলো হারাই গেছে। আহ,
তো ধরো এইটাই হচ্ছে আমাদের কি সেই স্থানাঙ্ক ব্যবস্থাটা। তো স্থানাঙ্ক ব্যবস্থা পড়তে গেলে আমরা যেহেতু স্থানাঙ্ক ব্যবস্থা দুটো অ্যাক্সিস হিসেবে কল্পনা করব, ঠিক আছে? যেহেতু আমরা কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলতেছি, সো আমরা কি এখানে দুইটা অ্যাক্সিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এক্স জিরো এক্স ড্যাশ, আর একটা ওয়াই জিরো ওয়াই ড্যাশ, নাকি? তো এই শূন্য থেকে এক্স এর দিকে মানে যে জায়গাটুকু আছে এটাকে আমরা বলবো এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটাকে বলবো আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিক। একইভাবে শূন্য থেকে উপরের দিকে যে পার্টটা আছে সেটাকে আমরা বলবো অয় অক্ষের ধনাত্মক দিক, আর নিচের দিকে যেটা আছে সেটাকে বলবো আমরা অয় অক্ষের ঋণাত্মক দিক। ঠিক আছে? তো এরকম যদি হয় ঘটনাটা, তাইলে আমরা এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর যখনই যাব তখন এখানে আমরা কি এক্স এর মান যেটা পাবো সেটা পাবো পজিটিভ। ওকে? আর আবার কেউ একজন ঢুকতে যাচ্ছ, অ্যাডমিট অল। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক। যখন আমরা এদিকে এক্স এর মান নিব তখন সেটাকে পজিটিভলি নিব, আর এদিকে যদি ওয়াই এর মান নেই সেক্ষেত্রে সেটাকে আমরা পজিটিভলি মান নিব। তো এই ক্ষেত্রে আমরা ধরো এই যে এই চতুর্ভাগে যদি কোনো একটা বিন্দু নেই সেটা হবে এক্স কমা ওয়াই। ঠিক আছে? মানে দুইটাই পজিটিভ। আবার যদি আমরা এইদিকে নেই তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা নেগেটিভ হবে, তো মাইনাস এক্স কমা ওয়াই। আবার ধরো এই দিক বরাবর নিচ্ছি, তো এই দিক বরাবর নিতে গেলে আমাদের কি হবে, এখানে এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ, তো এটা হবে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। আর এইটা হবে আমাদের এক্স কমা মাইনাস ওয়াই, কারণ ওয়াইটা নেগেটিভ এখানে। তো এইভাবে মোটামুটি আমরা পুরোপুরি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার একটা ওভারঅল ধারণা পাইছি যে কোন জায়গায় কিরকম কি হয়। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এই যে মেইন পয়েন্টটা, যে এখানে দুটো অক্ষ কি করে, একটা আরেকটাকে ছেদ করে বা ইন্টারসেক্ট করে, এই পয়েন্টটাকে আমরা বলি স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু। এইখানে আমরা ধরে নেই, বা এই বিন্দুটার ভ্যালু আমরা ধরে নেই 0,0। ওকে? এটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু বা সি পয়েন্ট। ওকে, তো এখন কথা হইলো যে যদি আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট হইতে চাই। আচ্ছা, এটা তো আমরা কার্টেসীয় স্থানাঙ্ক চিনছি, কারণ এখানে কার্টেসীয় স্থানাঙ্কতে আমরা কোন একটা বিন্দুর অবস্থান এভাবে কল্পনা করব যে বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। তো এক্স অক্ষ থেকে যত দূরে আছে সেটাকে আমরা ওয়াই এর ভ্যালু ধরবো, আর ওয়াই অক্ষ থেকে যত দূরে আছে সেটাকে আমরা এক্স এর ভ্যালু ধরবো। তো এইভাবে হচ্ছে আমরা মোটামুটি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুকে নির্ধারণ করব। বাট কথা হলো যে আরেকটা যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে যেটাকে আমরা বলছি কিছুক্ষণ আগে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, তো সেটা যদি হয় সেই ক্ষেত্রে এখানে কি ঘটনা ঘটে। তো এইখানে আসলে তোমার এই যে মূল বিন্দু যে আছে, স্থানাঙ্ক ব্যবস্থার যে মূল বিন্দুটা আছে, সেইখান থেকে আমাদের বিন্দুটা কত দূরে আছে এক্স্যাক্টলি। তো এই যে এরকম একটা ডিস্টেন্স ধরো, এটাকে আমরা আর ধরে নিচ্ছি। আর এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই আরটা যত কোণে আছে সেটাকে আমরা ধরো থিটা ধরে নিচ্ছি। তো এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের স্থানাঙ্কটা হবে আর কমা থিটা, আর থিটা। ঠিক আছে? এখানে আরটা হচ্ছে কি বলতো, আরটা হচ্ছে এখানে আরটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে বস্তুর অবস্থানের যে দূরত্বটা আছে সেটা। আর এই দূরত্বটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। ওকে? বেসিক ডান না? তোমাদের কি আর কোনো সমস্যা আছে এই দুটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে, বলো? একটাতে কি না করব, ভাইয়া। একটাতে আমরা কি করব, এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে আর ওই অক্ষ বরাবর কতটুকু গেছে সেটা নিয়ে হিসাব করব। আরেকটা হিসাব করব মূল বিন্দু থেকে কত দূরে আছে, আর হচ্ছে পাশাপাশি অ্যাঙ্গেলটা কতটুকু আছে ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষে সেটা। তো এখন দেখো আমরা বাচ্চাকালে পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলাম না? তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এই আরটা কি বলতে পারবো, দেখো তো এই যে এই ডিসটেন্সটা এটা কি ওয়াই এর সমান না, আর এই ডিসটেন্সটা কি এক্স এর সমান না? তো এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে না? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতিভুজ মানে এখানে কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো এইটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আর সমান এটা। আবার তোমরা ফিজিক্সে ওই যে লম্বাংশ উপপাদ্য পড়ছো না, বা লম্ব অভিক্ষেপ, এই জিনিসটার সাথে তোমরা পরিচিত আছো। তো দেখো এই যে আর এর যে তোমার অভিক্ষেপটা সেটা কি এক্স অক্ষের উপর আর এর যে অভিক্ষেপটা সেটাই তো এক্স না? তো এই এক্স এর ভ্যালু কি হওয়ার কথা, আর কস
থেটা। আবার এর যে প্রজেকশনটা সেটা হচ্ছে তোমার এই দেখো অক্ষের উপরেই বেসিক্যালি এটা, কিন্তু আমরা চাইলে এই যে এই রেখাটাকে শিফট করে এই পাশে আনতে পারি। তো এই পাশে যদি আনি তাহলে এখানে কি ঘটে, দেখো এখানে কি এই পুরো অ্যাঙ্গেলটা কত ছিল 90 ডিগ্রি না, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই আলফা অ্যাঙ্গেলটা কি হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। তো 90 ডিগ্রি মাইনাস থেটা যদি হয় তাহলে এই যে এইটুক ডিস্টেন্স কি হওয়ার কথা, এইটুক ডিস্টেন্স হওয়ার কথা হচ্ছে তোমার আর কস 90 ডিগ্রি মাইনাস থেটা। তো আমরা একটা জিনিস জানি যে যদি বিজোড় সমকোণ থাকে তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হয়, সাইন চেঞ্জ হয়ে কস হয়, ঠিক আছে? তো সাইন চেঞ্জ হয়ে যদি কস হয়, কস চেঞ্জ হয়ে যদি সাইন হয়, তাহলে এই কসটা কি আর কস থাকবে? এটা তখন হয়ে যাবে কি আর সাইন থেটা। তার মানে আমরা ওয়াই এর ভ্যালু কি পাইলাম বলতো? এক্স এর ভ্যালু পাইলাম হচ্ছে আর কস থিটা, ওয়াই এর ভ্যালু পাইলাম হচ্ছে আর সাইন থিটা। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হলো যে এই যে থিটাটা, থিটাটা এখানে আমি আরেকটা কিছু অ্যাড করা লাগবে। উম, তো দেখো এখন থিটার ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এরকম। আহ, দেখেন, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই। আহ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই নাম্বার যদি তোলেন তাহলে হচ্ছে তখন ব্যাকআপ করা যাবে। আ- আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার আছে ওটাতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, দেখতেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসসালাম। আহ, আচ্ছা, আমি একটু দুঃখিত, আমার একটা ফোন আসছিল তো এই জন্য মিউট করছিলাম। আহ শুনতে পাচ্ছ? জি ভাইয়া। স্লাইড দেখা যাচ্ছে? যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তো আমরা কি কি শিখছি আপাতত? আমরা শিখছি হচ্ছে পোলার স্থানাঙ্ককে আমরা প্রকাশ করি কিভাবে আর থেটা দ্বারা, কার্তেশীয়কে আমরা প্রকাশ করি কিভাবে এক্স কমা ওয়াই দ্বারা। আমরা এখানে পোলার থেকে কার্তেশীয় হচ্ছে কনভার্সনটা, সেটা আরেকজন আবার জয়েন করতেছে এখন। তোমরা ক্লাসের মাঝখানে জয়েন করো, আচ্ছা ব্যাপার নেই। তো যাই হোক, তো এখন কথা হইলো যে আমরা এই এক্স আর আর এর মাঝখানে একটা রিলেশন ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আবার হচ্ছে আমরা এক্স সমান পাইছি আর কস থেটা, ওয়াই সমান পাইছি আর সাইন থেটা। আচ্ছা, এখন হইতেছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমাদের অ্যাঙ্গেলটা, এই যে এই থেটাটাকে আমরা কি বলছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই অ্যাঙ্গেলটাকে আমরা থেটা বলবো। তো এখন দেখো এই কেসটা কয় ধরনের হইতে পারে। যদি আমাদের এই এক্স অক্ষের ধনাত্মক দিক মানে এই স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি, তাহলে দেখো এই পাশে অ্যাঙ্গেলটা থাকতে পারে, আবার দেখো এই পাশে থাকতে পারে, আবার দেখো এই পাশে থাকতে পারে, আর একটা কেসে এই পাশে থাকতে পারে, নাকি পারে না? পারে তো। তো এখন কথা হইলো যে এইটাও কিন্তু থেটা, বাট এটা কি তখন থেটা, আমরা কি বলছি এই থেটাটা কি হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হবে, তার মানে এখানে থেটা কিন্তু এইটা হবে না, এখানে বেসিক্যালি থেটা হবে এইটা, ঠিক আছে? এটাকে আমরা ধরে নিচ্ছি আলফা। আবার ধরো এটার ক্ষেত্রে সেম কাহিনী, এটা আলফা থেটা হইতে হবে, এটাও হইতে পারে, আবার
এইটাকেও ধরা যায় অনেক সময়। মুখ্য আর গৌণ আর্গুমেন্ট যখন পড়বা তখন ক্লিয়ার হবে এটা। আবার ধরো এইখানে তুমি আলফা ধরে নিচ্ছ, তো থিটা এদিক থেকেও তুমি কল্পনা করতে পারো, চাইলে এদিক থেকেও কল্পনা করতে পারো। আচ্ছা যাই হোক, তো এখন কথা হলো ধরো আমরা যখন এই থেটাটা নির্ণয় করি, তো আমরা ধরে নিচ্ছি এখানে কি আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু জানি। এটা ওয়াই, এটা কি এক্স। তাহলে থিটা সমান কি হবে? আমরা লিখতে পারবো ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, বা থিটা সমান আমরা লিখবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তো এখন এটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগের জন্য ঠিক আছে। প্রথম চতুর্ভাগের জন্য আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন কথা হইলো যে ধরো এটা কিন্তু এখন আবার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি চলে যায় তাহলে কি হবে? এতটুকু হচ্ছে ওয়াই, এতটুকু হচ্ছে এক্স। তো এইখানে তুমি ট্যান আলফা সমান কি পাবা? ট্যান আলফা সমান পাবা হচ্ছে ট্যান আলফা সমান পাবা হচ্ছে ওয়াই বাই এক্স, বা আলফা সমান পাবা কি? আলফা সমান পাবা হচ্ছে ওই একই কথা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু কথা হইলো যে এই আলফাটা কি আমার এই থিটার কাজ করতেছে? করতেছে না। এটা করার জন্য আমার কি করতে হবে? এই যে এতটুকু অ্যাঙ্গেল লাগবে, এতটুকু অ্যাঙ্গেল। এতটুকু অ্যাঙ্গেল আমরা কি বুঝতেছি বলতো? এতটুকু অ্যাঙ্গেল কি? এই ফুল হোল অ্যাঙ্গেলটা কত? এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি না? তো 180 ডিগ্রি, বা আমরা কি লিখতে পারবো এটাকে? পাই। তার মানে এই পাই থেকে যদি আমি আলফাকে বাদ দেই তাহলে কি আমি থিটাটা পাচ্ছি। আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, একইভাবে এটাকে দেখো, এইখানেও তোমার আলফা সমান তুমি কি পাবা? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বাট থিটা সমান কি হবে তখন? দেখো তো থিটা সমান কি হচ্ছে, পায়ের সাথে তোমার আবার আলফাটাকে আবার যোগ করা লাগতেছে, পায়ের সাথে আলফাকে আরো যোগ করা লাগতেছে, পায়ের সাথে আলফাকে যোগ করা লাগতেছে। তার মানে তুমি লিখবা হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এটার ক্ষেত্রে কি হয় দেখো তো, এটার ক্ষেত্রে হচ্ছে তুমি 2 পাই থেকে বাদ দিবা, থিটা সমান 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝছো? তুমি কি বুঝছো আমার কথা? শোনা যাচ্ছে? একজন রেসপন্স করো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কথা হলো এগুলাকে যদি আমি চাই, এই দেখো 2 পাই মানে কি এই পয়েন্ট। তো আমরা 2 পাই কে সরাসরি কি ভ্যানিশ করে দিতে পারি। তো এখানে সরাসরি ট্যান ইনভার্স লেখা যাবে, মাইনাস ট্যান ইনভার্স থিটা সমান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এগুলার ক্ষেত্রে ধরো তুমি এদিক থেকে গেছো তাই এরকম কেস হয়েছে, তুমি যদি উল্টা দিক থেকে যাও, মানে এদিক থেকে না ঘুরে তুমি যদি এদিক দিয়ে ঘুরো, বা এই যে এটার ক্ষেত্রে তুমি এদিক না ঘুরে যদি এদিক ঘুরো তাহলে কি হবে? দেখো ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ, তার মানে তোমাকে কি নেগেটিভ ধরতে হবে। তার মানে তোমার একটা নেগেটিভ আসবে, নেগেটিভ পাই। আর এটা কি দেখো তো, এটা হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো আমরা এখান থেকে বলতে পারবো এই মাইনাসে মাইনাস একটা প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে জাস্ট এখানে একটা মাইনাস, এটার সামনে মাইনাস আসলে এটাও প্লাস হয়ে যাবে। না, এটা মাইনাস না। দেখো এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এইদিকে তুমি গেছো ফুল, তার মানে দুটোর সামনে প্লাস আসবে। তার মানে এইটার জন্য তুমি যদি এই দিক দিয়ে ঘুরে যাও, এই দিক দিয়ে ঘুরে গেলে থিটা সমান হবে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমরা কনভার্সনটা ফুল পড়ে ফেলছি। এখানে কি কি ছিল আমাদের টপিক? আমি কি এটা মিশিয়ে দিব তোমাদেরকে? এই স্লাইডটা যদি দেই তোমাদেরকে, এটা মিশিয়ে দিয়ে যদি জাস্ট সূত্রগুলো লিখে দেয় তাহলে কি প্রবলেম হবে? আচ্ছা থাকুক, আমি আরেকটা স্লাইড নিচ্ছি। স্লাইড নিতে তো দোষের কিছু নেই নাকি? আচ্ছা, তো এখন আমরা ওভারঅল সামারিটা শিখি। সেটা কি আমরা লিখবো হচ্ছে কনভার্সন। এটা হচ্ছে তোমার ফার্স্টে আমরা লিখবো এক্স সমান আর কস থিটা
ওয়াই সমান আর সাইন থিটা, তারপর হচ্ছে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, তারপর হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স থার্ডের জন্য, এন্ড ফোর্থের জন্য হচ্ছে তোমার 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, আবার আরেক সেটে গেলে আমরা কি লিখতে পারবো? এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে গেলে এইরকম, আর এটার জন্য এরকম ঘড়ির কাঁটার দিকে গেলে আমরা নিব হচ্ছে, এটা তো সেমি, ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য সেমি, ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য সেম না বেসিক্যালি, কারণ তোমার এই দিক দিয়ে ঘুরে আসতে হবে, তো একই কথা তোমার। ওইটা ওরকমই থাকুক, ফার্স্ট কোঅর্ডিনেটরটা লাগে না, বুঝছো? ফার্স্ট কোঅর্ডিনেটরটা লাগে না। সেকেন্ড থেকে দেখি, এখানে আমরা অন্য কালার ইউজ করি, ইউজ করলে অন্য কালার ইউজ করলে থিটা সমান, একটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে ফার্স্ট, তারপর এদিক দিয়ে গেলে মাইনাস ফাইভ মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স সেকেন্ড, তারপর মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স থার্ড, আর এটা হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের কনভার্সনে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, বুঝছো? এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের কনভার্সনে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তো একটা কোশ্চেন আমরা দেখি, এখানে কি বলা আছে? এক্স প্লাস ফাইভ আর 2y প্লাস 1 একটা বিন্দু দেওয়া আছে, দেখো এখানে এটা একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, তো এই দুইটা বিন্দু সমান বলে দিচ্ছে, এই দুইটা বিন্দু সমান, তাহলে এক্স এর মান কত? তো দুইটা বিন্দু যদি সমান হয়, তাহলে তুমি দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হওয়ার কথা, আর এই ভ্যালুটা এই ভ্যালুটার সমান হওয়ার কথা। ঠিক আছে, এই দুটা ভ্যালু কি সমান হওয়ার কথা না? এই দুটা ভ্যালু যদি সমান হয়, তাহলে কি এই বিন্দু দুটা সমান না? কথা বলো, কথা বলো, একটু রেসপন্স করো, রেসপন্স করলে ভালো হয়। তোমরা বুঝছো যে ব্যাপারটা, সেটা আমি বুঝতে পারবো ইজিলি, তোমরা যদি একটু রেসপন্স করো। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ফাইভ সমান 2y, আর একটা হচ্ছে, বা আমরা লিখবো এখান থেকে এক্স মাইনাস 2y প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 0। আবার আরেকটা ইকুয়েশন দেওয়া আছে এখানে, দেখো 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু, ও আচ্ছা এখানে একটা 4 ছিল না, প্লাস 4 ছিল একটা, তাহলে এটা এখানে আসে মাইনাস হবে, এটা মাইনাস 1 মানে 1 হবে আর কি, এটা হবে 1। আচ্ছা, এটা যদি 1 হয় তাহলে এখানে আবার দেখো এটা আছে 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 3y, বা y সমান, তুমি এটাকে ওই পাশে পাঠাও, তাহলে দেখবা y সমান পাবো 1। y এর ভ্যালু এখানে ইনপুট করো, এখানে ইনপুট করলে দেখবা x মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x এর ভ্যালু তুমি পাচ্ছ কত দেখো তো, x এর ভ্যালু কত পাচ্ছ? x এর ভ্যালু পাচ্ছ 1। 1 আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, বুঝা গেছে? আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখো, এখানে বলছে যে এটার কার্টেসীয় সমীকরণ বের করো। এখানে একটা কোশ্চেন দিয়ে বলছে এটার কার্টেসীয় সমীকরণ বের করো।
তো আমরা কি জানি বলতো, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা শুধুমাত্র কি এক্স আর ওয়াই এর উপর না, শুধু এক্স আর ওয়াই থাকে না। তো আমার এখানে যেই জিনিসটাই থাকুক না কেন, দেখো এখানে এক্সট্রা কি কি আছে। আমরা যখন এখান থেকে কনভার্সনে যাব, এখানে আমরা দেখবো যে এখানে এক্সট্রা কি কি জিনিস আছে। এখানে দেখো আর রাখা যাবে না, যখন আমরা পোলার থেকে কার্টেসিয়াতে যাব আমাদের কি আরটা রাখা যাবে না। যদি আমরা আর রাখি তাহলে কিন্তু এটা আর কি কার্টেসীয় তো হইলো না। আবার কি এখানে দেখো একটা থিটা আছে, এই থিটাটাকেও রাখা যাবে না। ঠিক আছে, আমাদের টাস্ক কি, এখানে আমাদের আরটাকেও রাখা যাবে না, আবার থিটাটাকেও রাখা যাবে না। ওকে, এই তোমাদের মিটিং এ লেট করতে তো কেউ কি রিকোয়েস্ট পাঠায় বসে আছো নাকি? একটু চেক দিয়ে আসি। সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, নাই কেউ। গুড। একটু এক সেকেন্ড একটু টাইম দাও তোমরা আমাকে। বাসায় তো আমার গরম বেশি পড়ে গেছে বুঝছো, পানি পিপাসা লাগতেছে। আহ, আচ্ছা, দুঃখিত। শোনা যাচ্ছে? একজন একটু রেসপন্স করো। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তো দেখো এখানে আমরা কি কাজ করতে পারি। এখানে টু আর সাইন স্কোয়ার কিছু একটা আছে, ঠিক আছে। তো টু আমাদের কি কাকে কে ভ্যানিশ ভাইয়া করতে হবে, আর কে ভ্যানিশ করতে হবে, হ্যাঁ বলো। জানো ভাইয়া ঠিক আছে, স্ক্রিন চলে গেছিল মাঝখানে, আসছি আবার। আচ্ছা, তো এইখানে আমাদের কাজ হচ্ছে আরটাকে আর থিটাটাকে ভ্যানিশ করা। আরটাকে আর থিটাটাকে ভ্যানিশ করতে চাইলে এদেরকে আমাদের এক্স দ্বারা এক্স আর ওয়াই দ্বারা রিপ্লেস করতে হবে, এই তো কথা। তো এখন আমরা এক কাজ করি, আমরা কি করতে পারি এখানে দেখো তো। আরটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে এখানে কি করা যেতে পারে। হুম, আমরা যদি আরটাকে কমন নেই, বাট এখানে তো আর নাই, তো আর কমন নেওয়া যাচ্ছে না সরাসরি। আচ্ছা, আরটাকে আমরা একটু এখানে, ত্রিকোণমিতি ফর্মুলা ইউজ করতে পারেন। এই দেখো এখানে টু আর আছে না, তো আমরা আরটাকে একটু সামনে দিলাম। সামনে দেওয়ার পর টু সাইন স্কোয়ার কি আছে দেখো তো, থিটা বাই টু আছে সমান ওয়ান লেখা যাবে, এরকম লেখা যাবে না। জাস্ট আরটাকে একটু সামনে দিচ্ছি, গুণন তো আমরা সামনে পরে করতেই পারি। তো এখন দেখো এই যে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা কোনো কিছুর সাথে কি তোমার পরিচিত মনে হচ্ছে? ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? জি ভাইয়া, 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2a। হ্যাঁ, টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি ওয়ান মাইনাস কস টু এ বা টু থিটা। এখন দেখো এখানে আমার কি থিটার জায়গায় কি আছে বলতো, থিটা বাই টু আছে। তো আমরা এটাকে রিপ্লেস করতে পারি, টু সাইন স্কোয়ার থিটাটাকে কিভাবে রিপ্লেস করতে পারি বলতো, আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা দ্বারা করা যায়, এরকম ভাবে রিপ্লেস করা যায়। জি আচ্ছা, তো জি ভাইয়া। এরকম ভাবে যদি রিপ্লেস করা যায় তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, এই আরটাকে গুণন করে দিব এখানে। আরটাকে যদি গুণন করে দেয় তাহলে এটা কি হচ্ছে আর মাইনাস আর কস থেটা ইজ ইকুয়াল টু ওয়ান। এখন এই যে আর কস থেটা, আর কস থিটা এটা সমান কি পাইছি আমরা বলতো, এক্স পাইছি না।
আর cos থিটা সমান কিন্তু আমরা x পাইছি। আবার আরেকটা জিনিস হচ্ছে দেখো এখানে r সমান আমরা লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে আর cos থিটার পরিবর্তে আমরা লিখবো x ইজ ইকুয়াল টু 1। তো এখন এটাকে কি সমানের ডান পাশে নিয়ে আসো, মানে x কে সমানের ডান পাশে নিয়ে আসো, কারণ আমাদের কি এই রুটটাকে তুলে ফেলতে হবে। তো রুটটাকে তুলে ফেলার জন্য আমরা x টাকে যদি সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো তো, x প্লাস 1। এখন আমরা কি করব, হোল স্কয়ার করে দিব উভয় পাশে, হোল স্কয়ার করে দিলে পাওয়া যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে হোল স্কয়ার করলে কি পাওয়া যায়, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1। এক্স স্কয়ার ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের কি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। দেখো তো এখানে সমান কোন কোথায় মিল আছে বলো তো, এই যে আমাদের এ নাম্বারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এখন থেকে যদি আমাদেরকে কি বলে কার্তেশিয়ার পোলারকে একটাকে আরেকটাকে দ্বারা রিপ্লেস করতে বলে, তখন আমরা কি করব, যদি পোলার থেকে কার্তেশিয়াতে যেতে বলে তখন আমরা ওই আর আর থিটাকে রিপ্লেস করে ফেলবো যে কোনো ভাবে। আর যদি কার্তেশীয় থেকে পোলারে যেতে বলে তখন আমাদের কি ওই আর আর থিটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ আর থিটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, গেল আমাদের এটা। আমরা এখন কয় নাম্বার, 7 নম্বর স্লাইডে। আচ্ছা, এই দেখো এখানে আবার কি দিয়ে দিছে দেখো তো, একটা বিন্দু পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, এটার কার্তেশীয় স্থানাঙ্ক কোনটি সেটা বের করতে হবে। তো তার মানে দেখো আমরা কি জানি, একটা বিন্দুর যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে প্রথম পার্টটা কি, এটা আর, আর এই পার্টটা কি থিটা। তো আমার এখানে কি দেওয়া আছে বলতো, আর আর থিটা দেওয়া আছে। তো আমার এখানে সিম্পলি কি করতে হবে বলতো, এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। তো আমরা যদি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে চাই, দেখো আর এর ভ্যালু জানি, কিন্তু আর সমান কি -4, আর ইজ ইকুয়াল টু -4। আবার থিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 2π/3। তো এখন জাস্ট এটা ক্যালকুলেটরে দিয়ে দাও, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। অ্যান্সারটা আমাকে একজন বলো, অ্যান্সারটা কি হবে একজন বলো দ্রুত। বুঝতে পারছো কেউ? আমি একটু কমেন্টটা চেক করে আসি, দেখি কেউ কোনো কমেন্ট করলা কিনা। হ্যাঁ, ক্লাস 9টায় স্টার্ট হয়েছে, বেসিক্যালি আমরা 9টায় ঢুকছি, বাট ক্লাস স্টার্ট করতে করতে 9টা 10 বেজে গেছে। তুমি খুব বেশি লেট করো নাই, সায়েদ তেহান সম্ভবত। আচ্ছা, একজন অ্যান্সার বলো ফার্স্ট। আচ্ছা, জিমু বলছো ডি, জিমু বলছো ডি, গুড। ক্যালকুলেশন করে যা হয়েছে তাই, আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, তাই আমি দেখতে পারতেছি না। যাই হোক, তোমরা বলছো ডি, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু চেক করে নিও সবাই। আচ্ছা, তারপরের স্লাইডে যাই আমরা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এটা একটা কনসেপ্ট, দুইটা বিন্দুর দূরত্ব। ধরো এই যে আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এই পয়েন্টে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তো এই বিন্দুকে আমরা নোট করতেছি x1 y1 দ্বারা, আর এই বিন্দুকে আমরা নোট করতেছি x2 y2 দ্বারা। তো এখন কত হলো, এই যে এই দুইটা বিন্দুর মধ্যে যে ডিসটেন্সটা আছে সেটা কত। তো এটাকে আমরা যদি ডি দ্বারা প্রকাশ করি, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে এই ডিটা হবে কিরকম বলতো, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার তোমার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। বুঝছো তো, বুঝছো সবাই? এটার প্রমাণটা হচ্ছে ওই আগে যেটা করছি এরকমই, এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সুন্দর মতো প্রমাণ করা যায় এটা। বাট এখন যেহেতু আমাদের কাছে টাইম কম, আর প্রমাণটা লাগবে না কোনোদিন, আর এই সূত্রটা তো আমাদের সবার মনেই থাকে। সো এটাকে আহামরি প্রমাণ করার যে আহামরি দরকার আছে, তাই আমি এটা প্রমাণ করে দিলাম না, ঠিক আছে। লাগবে কি প্রমাণ তোমাদের? এটার প্রমাণ কখনোই আসবে না পরীক্ষায়, বুঝছো। এখান থেকে জাস্ট ম্যাথ আসবে। আচ্ছা, ওকে, এই কোশ্চেনটা এত আগে ঢুকছে কেমনে, এই কোশ্চেন গুলো এত আগে কেন ঢুকছে, এই কোশ্চেন গুলো অনেক পরে যাবে। আচ্ছা, এই কোশ্চেন গুলোকে আমি লাস্টে রাখতেছি, বুঝছো, এই কোশ্চেন গুলো লাস্টের কনসেপ্টের। ওকে,
এইটা লম্ব দূরত্ব কনসেপ্ট, এটা অনেক দূরে মোটামুটি বলা যায়। আচ্ছা, এটাকে আমরা পরে রাখলাম, এগুলা তোমার ওই লম্ব দূরত্ব পড়ানোর পর পড়াই দিবেন, ঠিক আছে, মনে করে দিন। আচ্ছা, স্লাইড ক্লাস দিয়ে মনে করানোর কিছু নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই কনসেপ্টটা থেকে আমরা পরবর্তীতে দেখতেছি। আচ্ছা, এটা দেখো, y is equal to mx plus c সরলরেখাটির ক্ষেত্রে রেখাটি মূল বিন্দুগামী। আচ্ছা দেখো, এই যে একটা সূত্র আছে, এটা কি আমাদের একটা সরলরেখার সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ mx plus c। এখানে m টা কি তোমরা কি জানো? এই m টা হচ্ছে সরলরেখাটার ঢাল, ঠিক আছে, m টা হচ্ছে সরলরেখার ঢাল। y is equal to mx plus c এটা সরলরেখার একটা আদর্শ সমীকরণ, ঠিক আছে। সরলরেখার কয়েক ধরনের সমীকরণ হয়, সরলরেখার কয়েক ধরনের সমীকরণ হয়। একটা হয় কি y is equal to mx plus c, আরেকটা হয় x by a plus y by b is equal to 1, আর একটা হয় হচ্ছে তোমার ax plus by plus c is equal to 0। তো এরকম হয়। তো এই যে এটা কি একটা সরলরেখার সমীকরণ, এইখানে এই y তো y, x ও x, বাট m টা হচ্ছে ওই সরলরেখাটার ঢাল, আর c টা হচ্ছে y অক্ষের কর্তৃত অংশের মান আর কি। অর্থাৎ এরকম একটা অ্যাক্সিস আছে, এই যে আমাদের সরলরেখাটা এরকম করছে, এই সরলরেখাটার ঢালটা হচ্ছে m, সরলরেখার ঢালটা হচ্ছে m, আর এই যে কর্তৃত অংশ এটাই হচ্ছে কি সি। এখন কথা হইলো যে এইখানে কি সি আছে না? যদি সি না থাকতো তাহলে আমাদের সরলরেখার ইকুয়েশন হতো কি y is equal to mx, y is equal to mx, এটাই হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। y is equal to mx এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে এই যে এক নম্বরে বলছে রেখাটি মূল বিন্দুগামী, তার মানে কথা হইলো এই রেখাটা কিন্তু মূল বিন্দুগামী না। যদি মূল বিন্দুগামী হইতো তাহলে কি এখানে সিটা থাকতো না। তার মানে আমরা বলবো এই জিনিসটা ভুল, এই জিনিসটা ভুল। এখানে দেওয়া আছে এম রেখার ঢাল, হ্যাঁ এম রেখার ঢাল ঠিক আছে। আবার এই যে সি হলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে আমরা বলবো কি আমাদের অ্যান্সার হচ্ছে 2 ও 3, ঠিক আছে। তুমি কি কেউ অ্যান্সার দিছিলা? আচ্ছা, দাও নাই, অ্যান্সার দেওয়ার ট্রাই করো, ঠিক আছে। এই যে দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে এখানে, দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে একটা দুইটা। তো এখন বলছে যে বিন্দু দুটির দূরত্ব কত। তো পোলার স্থানাঙ্ক দিলে আমরা কি করব, সিম্পলি এই দুটোকে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে আসবো। এখানে এটা কি আর, এটা থিটা, আবার এখানে কি আর, এটা থিটা। তো এটার জন্য তুমি এক্স এর ভ্যালু বের করবা ফার্স্টে, x1 y1, এটার জন্য x2 y2, ঠিক আছে, এই দুইটা ভ্যালু বের করে ফেলবা। আচ্ছা, এখানে দেখো একটা হচ্ছে x1 এর জন্য √2√3 এর 90 ডিগ্রি আছে, তো আমাদের ক্যালকুলেশন করার সুবিধা আছে। এবার cos থিটার ভ্যালু কত, 0। 90 ডিগ্রি হলে cos এর ভ্যালু কত হয়, 0 হয়। cos 90 ডিগ্রির ভ্যালু 0, তার মানে x1 এর ভ্যালু 2√3 হবে। আর y এর ভ্যালু দেখো, সরি 0 হলে তো 0 হবে, আমি ভুল বলছি, মাফ করো, ক্ষমা করো। যাই হোক, আহ, এখানে একটা কাহিনী হলো, তার মানে আমাদের এটা হবে x cos 90 ডিগ্রি বা r cos 90 ডিগ্রি। তার মানে r cos 90 ডিগ্রি ভ্যালু কত, x এর ভ্যালু হবে 0, আর y এর ভ্যালু হবে হচ্ছে তোমার sin 90 ডিগ্রি ভ্যালু 1, তার মানে 2√3। আবার এটার ক্ষেত্রে দেখো 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি মানে কি বলতো, আলটিমেটলি এটা 0 ডিগ্রির মতো কাজ করবে না? আচ্ছা, 0 ডিগ্রির দরকার নাই, আমরা cos 180 এর ভ্যালুই জানি কত, cos 180 এর ভ্যালু জানি হচ্ছে -1, -1, cos 180 এর ভ্যালু জানি আমরা -1, আর sin 180 এর ভ্যালু কত জানি আমরা, 0। sin 180 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে আমাদের এইটার ক্ষেত্রে x এর ভ্যালু কত হবে, 2√5, একটা মাইনাস আসবে সামনে, আর y এর ভ্যালু হবে হচ্ছে 0। তার মানে এখন দেখো একটা পয়েন্ট তুমি জানো, আর একটা পয়েন্ট পেয়ে গেছো। একটা হচ্ছে 0,2√3, আর একটা পয়েন্ট হচ্ছে -2√5, 0। এখন এই দুটোর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব d সমান √0 থেকে এটা বাদ দাও, বাদ দিলে থাকে হচ্ছে 2√5 স্কয়ার, প্লাস এটা থেকে 0 বাদ দাও তাহলে থাকে হচ্ছে তোমার
2√3²। তার মানে একটা হচ্ছে 5, 4 5 20, 20 প্লাস 3 গুণন 4, 3 4 12। তার মানে 32, এটা সমান দাঁড়ায় হচ্ছে 4√2। 4√2 কই আছে? সরাসরি ফর্মুলা দিয়েই তো ভাইয়া করা যায়। হ্যাঁ, সরাসরি তোমার ওই পোলার স্থানাঙ্কের যে ফর্মুলা ওটা দিয়ে। না ভাইয়া, √(x² + y² + 2ab cos θ1 হ্যাঁ, - θ2। সেটাই তো বলতেছি, ওটা তো পোলারের। তো হ্যাঁ ওইটা ভাইয়া। হ্যাঁ, ওইটা দিয়েও করা যায়, না বাট ভাইয়া, আমি দেখো, আমি তোমাদেরকে বলি, এটা তোমরা ওইভাবে করতে গেলে অনেক সময় ভুল করে ফেলবা, বুঝছো? যখন বৃত্তের কনসেপ্ট আসবে বাট তখন ভাইয়া মানে টাইম কম লাগবে। হ্যাঁ, এইখানে এই যে এখানে আমি কি করছি দেখো, এগুলা কি আমি মাথায় হিসাব করছি না, এই জন্য টাইম বেশি লাগছে। বাট এটা তো যখন তুমি ক্যালকুলেটরে করবা, তোমার কাছে খুব বেশি টাইম লাগবে না। আর তোমার কাছে যদি ওই সূত্রটা মনে থাকে, তোমার যদি কি মনে থাকে, ওই সূত্রটা মনে থাকে পোলার স্থানাঙ্কেরটা, তাহলে ওইটা দিয়ে করে ফেলবা। সরাসরি ওই সূত্র দিয়ে করে ফেলবা, সমস্যা নেই, ওইটা দিয়ে করা যাবে, প্যারা নেই। বাট জি ভাইয়া। যদি তোমরা ভুলে যাও, তখন তোমরা এভাবে করবা। খুব বেশি টাইম লাগবে না, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা, ঠিক আছে? ক্যালকুলেটর তো ভাইয়া এলাও না। ও আচ্ছা, সরি, তোমরা তো ভার্সিটিতে না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, ভার্সিটিতে তো তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড না। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, তারপরও আহামরি টাইম লাগার মতো না, আমি তোমাদেরকে বুঝাইছি। এই জন্য একটু বেশি টাইম লাগছে। আর দরকার পড়লে তোমরা এগুলো আঁকাই নিবা, আরো এই যেরকম ভাবে আঁকাই নিবা, এগুলো বিন্দুগুলো স্থাপন করবা, দেখো 90 ডিগ্রির জন্য। তার মানে এখানে 90 ডিগ্রি হলে এইখানে থাকবে। আর একটা কথা, 180 ডিগ্রি এখানে থাকবে। দুইটা পয়েন্ট পেয়ে যাবা, আরামসে তখন ক্যালকুলেশন করে ফেলবা। যেটা যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সম্পর্কে জানবো। ধরো একটা সরলরেখা আছে, ধরো। তো এখন এই সরলরেখাটা কিছু বিন্দু দ্বারা কিন্তু বিভক্ত হইতে পারে, ঠিক আছে? ধরো আমাদেরকে বলে দিছে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? এটা এ, আর এটা কি বি সরলরেখা, ঠিক আছে? এটা একটা এ বি সরলরেখা, ঠিক আছে? এ বি সরলরেখা, যেটা কি একটা পয়েন্ট সি দ্বারা বিভক্ত হয়েছে। তো দেখো, এটা যদি এ আর বি এর মাঝখানে থাকে তাহলে অন্তর্বিভক্তিকরণ। আর যদি এর বি এর বাইরে থাকে, এই ডি পয়েন্টে থাকে, তাহলে এটা হচ্ছে বহির্বিভক্তিকরণ, ঠিক আছে? অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তিকরণ বুঝছো? একটা হচ্ছে এ আর বি এর মাঝখানে বসে বিভক্ত করবে, এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। আর এটা কি করবে, তোমার বাইরে বসে তারপর করবে, ওইটা হচ্ছে বহির্বিভক্তিকরণ। তো এখন কথা হইলো যে এই অন্তর্বিভক্তিকরণের এই সূত্রগুলো আমরা মনে রাখবো। দেখো, সহজ আছে, প্রমাণ করার কোনো দরকার নাই, সূত্রগুলো খুব ইজি। ধরো এই যে এইখানে অনুপাতটা কি, ধরো সি আমাদের এবি রেখাকে সি 2:3 তে বিভক্ত করছে। তার মানে এটা কত, 2, এটা কত, 3। এটাকে আমরা ধরবো M1, এটাকে আমরা ধরবো M2। তো এখন কথা হলো অন্তর্বিভক্তিকরণের জন্য সূত্রটা কি হবে। এখানে একটা স্থানাঙ্ক আছে এ পয়েন্টের, আবার এখানে কি বি পয়েন্টের আরেকটা স্থানাঙ্ক আছে। এ পয়েন্টের স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1 y1, আবার বি পয়েন্টের স্থানাঙ্ক ধরে নিচ্ছি x2 y2। এখন কথা হলো আমাদের এই সি পয়েন্টটা কি হবে, এই সি পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি x, y, ঠিক আছে? আচ্ছা, সি পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি x, y। তো স্লাইড নেই। তো ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, x, y, 1 নিলাম। করতেছি রে, ঘেমে গেলে তোমার এই টাচ প্যাডটা ঠিকঠাক মতো কাজ করে না। y2, এখানে একটা পয়েন্ট নিচ্ছ সি, যেটাকে তুমি ধরে নিচ্ছ x। তার মানে এখানে x সমান হবে, এইখানে তুমি ধরে নাও এটা M1, এটা M2। আমাদের সি পয়েন্টটা কি করছে, সি এবি রেখাকে কত অনুপাত, M1:M2 তে বিভক্ত করছে। তো এই কেসে আমরা কি লিখবো, x is equal to
m1 প্লাস m2, m2 টা গুণ হবে x1 এর সাথে প্লাস m1 টা গুণ হবে x2 এর সাথে। ঠিক আছে, বুঝা গেছে? বাচ্চারা জি ভাইয়া। রেসপন্স করবে একটু। বাচ্চা না, তোমরা তো অনেক বড় মানুষ। আচ্ছা, আবার এটা কিভাবে মনে রাখবা দেখো, এটা এসে গুণ হবে এটার সাথে, এটা গুণ হবে এটার সাথে, অর্থাৎ দূরেরটার সাথে, বুঝছো? কাছেরটার সাথে না, দূরেরটার সাথে। ঠিক আছে, আচ্ছা। আবার y এর জন্য কি পাবা তোমরা? y এর জন্য পাবো হচ্ছে এই একই কথা, নিচে m1 প্লাস m2 যোগ করবা, আর উপরে থাকবে হচ্ছে তোমার m1 আসবে y2 এর সাথে, m2 আসবে y1 এর সাথে। বুঝা গেছে? আচ্ছা, ওকে। এখন আসবো আমরা বহির্বিভক্তিতে। তো বহির্বিভক্তির কেসটা কিরকম? ধরো এই যে এটা একটা এবি রেখা, আমাদের বিভক্তিকরণ বিন্দুটা বাইরে আছে, এটা হচ্ছে সি। তার মানে আমাদের মূল রেখাটা ছিল কতটুকু বলতো? মূল রেখাটা ছিল হচ্ছে এতটুকু, বাট আমরা এতটুকু কি নিছি? এক্সটেন্ডেড পার্ট নিছি। তো এখন দেখো, এটা এই যে এখানে একটা ঝামেলা হয় অনুপাতটা বের করতে। দেখো এখানে অনুপাতটা কতটুকু? এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, সেটা একটা অনুপাত। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার m1, আর এই বি থেকে সি যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে m2। ঠিক আছে, বুঝা গেছে কি? আচ্ছা, তো এখন কথা হইলো, m1 আর m2 যদি চিনে থাকি, আমরা আরেকটা স্লাইড নেই। তো বহির্বিভক্তিকরণের আমরা কি বুঝলাম? যে একটা রেখা থাকবে, এটা একটু এক্সটেন্ড হবে, এটা একটু এক্সটেন্ড হবে, এটা হবে এ, বি, সি, x1, y1, x2, y2, আর সি এক্স কমা ওয়াই। এটা হচ্ছে আমাদের এই পুরাটুকু হচ্ছে m1, আর এতটুকু হচ্ছে m2। আচ্ছা, আগের বার ঘটনাটা ঘটছিল, আমরা লিখছিলাম নিচে অন্তর্বিভক্তিকরণের সময় আমরা লিখছিলাম কি? নিচে লিখছিলাম m1 প্লাস m2, বাট এখানে একটু ঘটনাটা অন্য হয়, এখানে m1 মাইনাস m2। বুঝছো? আর y এর জন্য একই কথা, নিচে m1 মাইনাস m2। আর উপরে তোমার, যেহেতু আমরা নিচে কি m1 মাইনাস m2 লিখছি না, m1 মাইনাস m2 লিখছি না, উপরেও তোমার কি হবে? m1 মাইনাস m2 লিখে রাখবো, m1 মাইনাস m2। বাট এর সাথে কি m1 এর সাথে কে গুণন হয়? x2, আর m2 এর সাথে কে গুণন হয়? x1। ঠিক আছে, বুঝছো কি? আচ্ছা, আবার এটার ক্ষেত্রেও একই কথা, m1 y2 মাইনাস m2 y1। আচ্ছা, অন্তর্বিভক্তিকরণের যদি অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তিকরণের যদি এই সূত্রটা মনে থাকে, তাহলে মোটামুটি সব ধরনের বিভক্তিকরণই তোমরা পারবা। এখন দেখো, ধরো যদি একটা বিন্দু মধ্যবিন্দুতে থাকে, ধরো একটা আহ রেখাকে এ আর বি কে, সি বিন্দুটা কি করছে? সিটা মধ্যবিন্দু মানে সমদ্বিখণ্ডিত করছে, সিটা সমদ্বিখণ্ডিত করছে। তার মানে কি সি হচ্ছে এই বি রেখার মধ্যবিন্দু। তার মানে এইখানেও যতটুকু অংশ আছে, এইখানেও ঠিক ততটুকুই অংশ আছে, এটা কি? তার মানে এখানে যদি এম থাকে, এইখানেও কি এম পরিমাণই আছে। তো এখন তুমি ধরো এটা x1 y1, আর এটা x2 y2, আর সি তো তোমরা জানি, জাতীয় নোটেশন x1 y1, সরি xy। এখন এটার ক্ষেত্রে x এর ভ্যালু কি হয়? দেখো x সমান লিখবো আমরা কি m প্লাস m, আর উপরে কি যেহেতু দুটাই m, তার মানে তুমি লিখবা m x1 প্লাস m x2। আচ্ছা, তার মানে এখন দেখো, তুমি নিচে লিখতে পারবা 2m, আর উপরে m তুমি কমন নিতে পারবা x1 প্লাস x2। m কাটা গেছে, থাকতেছে কি বলতো? থাকতেছে হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। y এর ক্ষেত্রে একইভাবে y সমান হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তার মানে যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমরা কি করব? সিম্পলি প্রান্তের যে দুটা বিন্দু আছে, ওইখানে x এর গড়টা নিব আর y এর গড়টা নিব, তাহলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাবো। বুঝছো সবাই?
আচ্ছা, তো এইখানে দেখো একটা জিনিস বলছে যে 4,7 বিন্দু এবং 0,3 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে? আচ্ছা, তো ধরে নাও এটা একটা সরলরেখা যার এ স্থানাঙ্কটা 4,7 আর এ স্থানাঙ্কটা 0,3। এখন আমাদের বলছে যে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এক্স অক্ষ যদি এক্স অক্ষ বলে দেয়, তো এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু কত আমরা জানি কত বলতো? এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু কিন্তু অলওয়েজ জিরো। এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু অলওয়েজ জিরো, তো ওয়াই সমান জিরো। তো আমরা ধরে নিচ্ছি এই যে এই পয়েন্টে বিভক্তটা হয়েছে, আর এইখানে আমরা যেহেতু এক্স এর ভ্যালু জানি না, এক্স কে রাখলাম এক্স এর মতোই, আর ওয়াই এর ভ্যালু যেহেতু জানি জিরো বসাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে আমরা লিখলাম। আর আমরা আরেকটা জিনিস ধরলাম, এই এই অনুপাতটা হচ্ছে কে, আর এই অনুপাতটা হচ্ছে ওয়ান। ঠিক আছে? বুঝছো কি? আমরা এটাকে কে আর এটাকে ওয়ান ধরলাম, যেহেতু অনুপাত তো আমরা একটার সাপেক্ষে আরেকটা যে কোনো ভাবে ধরতেই পারি। এখন দুটাকেই আননোন ধরার থেকে একটা আননোন ধরে বের করা অনেক ইজি। ঠিক আছে? যেহেতু আমরা এখান থেকে একটা ইকুয়েশন বিল্ড করতে পারবো, তার মানে আমাদের এখানে একটা আননোন রাশি রাখাই অনেক ভালো। তাছাড়া আমরা কি সমাধানে আসতে পারবো না। তো এখন আমরা কি করলাম দেখো, অনুপাতের ক্ষেত্রে তুমি ধরো একটা কি এম ওয়ান ধরলা আর একটা এম টু ধরলা, বাট এরা কি আলটিমেটলি কোনো না কোনো একটা অনুপাতেই আছে না? তো তুমি একটাকে অন ধরো, একটাকে অন ধরলে তার কি, তার সাপেক্ষে ওইটা তত গুণ। বুঝা গেছে ব্যাপারটা? তোমরা কি বুঝছো আমার কথা? তোমরা কি আসতো ক্লাসে নাকি ক্লাস শেষ? 6 মিনিটের ক্লাস আছে, বুঝছো? আমাদের ক্লাসটা এক্সটেন্ড করা লাগবে। আহ বেশি দেরি করবা না, ক্লাস যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আমি আবার লিঙ্ক দিব, তোমরা সাথে সাথে ঢুকে পড়বা। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো আমরা এখানে কি কে আর ওয়ান ধরে নিছি। তো এখন দেখো, আমরা কিন্তু জানি এক্সটাও সমানও জানি, ওয়াই সমানও জানি। এক্স সমান কি সেটাও জানি, ওয়াই সমান কি সেটাও জানি। বাট কথা হলো এখানে কি আমাদের এক্স এর ভ্যালুটা আছে নাই, এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু আছে জিরো। তো আমরা ওয়াই সমান ধরে নিচ্ছি জিরো ইজ ইকুয়াল টু, যেহেতু অন্তর্বিভক্তিকরণ, তার মানে আমরা কে ওয়ান মানে কে প্লাস ওয়ান করে দিলাম। এখন কথা হলো ওয়ান এর সাথে কি ওই এই সেভেনটা গুণন হবে, যেহেতু কি আমরা ওয়াই নিচ্ছি, আমরা কিন্তু ওয়াই নিচ্ছি, ওয়াই ওয়াই নিচ্ছি, তার মানে এখানে ওয়াই গুলো কাজে লাগবে, এক্স গুলো কাজে লাগবে না। তার মানে আমরা এই ওয়ান এর সাথে সেভেন কে গুণ করবো, সেভেন। আবার এই কে এর সাথে থ্রি গুণ করবো। কে এর সাথে কাকে গুণ করবো? থ্রি কে। থ্রি কে। দেখো এখন কি হয়েছে এখানে, এটা এই পাশে গেলে জিরো হয়ে যাবে, থাকবে হচ্ছে সেভেন প্লাস থ্রি কে ইজ ইকুয়াল টু জিরো, বা থ্রি কে ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন, বা কে ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, বা কে ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে মাইনাস সেভেন বাই থ্রি। দেখো তো আমাদের অপশনের সাথে মিলছে কিনা। দেখো এটা কি, তার মানে কি আমাদের অনুপাতটা আসতেছে কি মাইনাস সেভেন ইস টু থ্রি, বা এটাকে সেভেন ইস টু থ্রি লিখলে হবে, সেভেন ইস টু থ্রি লিখলে হবে, বাট সেভেন ইস টু থ্রি কি আছে অপশনে? না ভাইয়া, কথা বলে না কেউ। আচ্ছা, যাই হোক, সেভেন ইস টু না থ্রি, ভাইয়া না। সেভেন ইস টু থ্রি যেহেতু নাই, তার মানে কি আমরা অ্যান্সার হবে কি কোনোটি নয়। ঠিক আছে? বুঝতেছো ক্লাস? এই পোলাপান বলো, ক্লাস ভাই বুঝতেছো ম্যাথ তোমরা? গুলা, হ্যাঁ, ম্যাথ গুলা ভাই এত বড় বড় করাইতেছেন বুঝে নাই? ভাই। যেগুলা শর্টকাট ফর্মুলা আছে ওইগুলা যদি বইলে দিতেন তাইলে ভালো হইতো। যেমন এই ম্যাথের শর্টকাট এক্স অক্ষ বললে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু, ওয়াই অক্ষ বললে এক্স ওয়ান বাই এক্স টু। তো ভাই হ্যাঁ হ্যাঁ, ওইগুলা লিখে দিলে ভালো হইতো। এই শর্টকাট গুলো লিখবা। দেখো ভাইয়া শর্টকাট শর্ট, এমসিকিউ, একটা এমসিকিউ 45 সেকেন্ড টাইম থাকে ভাইয়া, তো হ্যাঁ আমি এত আমি আমি লেন্দি বলছি না, প্রসেসে করার আমি বলতেছি শোনো, লেংদি প্রসেসটা আসলে, শর্টকাটটা আসলে আমি কখনো প্রিফার করি না। এই কারণে দেখো, এই জিনিসগুলো যখন তুমি প্র্যাকটিস করো, বুঝছো, ওভারঅলি যখন তুমি প্র্যাকটিস করবে, শর্টকাট দেওয়া তো আমার জন্য আহামরি কিছু না। শর্টকাট দিলে তো আমারই ইজি, তোমাদেরকে পড়ানো দিতে হবে। বাট কথা হলো যে শর্টকাট যদি আমি ভাইয়া দেই, আপনি, তোমাদের একটা বদ অভ্যাস হয়ে যাবে, ভাইয়া বুঝছো? শর্টকাট, ভাইয়া ফুল প্রসেসে পড়ানোর পরে লাস্টে আপনি শর্টকাটটা লিখে দিন যে এই ম্যাথে শর্টকাট কি হইতে পারে, ওইটা বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেথড শর্টকাটটা মানে এই টাইপের যখন হচ্ছে তোমরা
আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দাঁড়াও এক সেকেন্ড, একজন কল করছে। এইটা। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের ভিতর একটু পর আমি কল ব্যাক করছি। আচ্ছা দেখো, তো এরকম যদি তোমাদেরকে বলে এত কাহিনীর দরকার নাই, যদি তোমাদেরকে অনুপাত বের করতে বলে সরাসরি তোমরা এক অনুপাত পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর জন্য আমরা নিব আরেকটা স্লাইড নিলাম, ঠিক আছে? স্লাইড বেশি। তো কথা হচ্ছে এক্স এর জন্য আমরা যে মানটা নিব সেটা হচ্ছে কে ইন্টু, সম্ভবত এটা আমরা কি পাইছিলাম, x2 minus x1 x1 minus, ওকে, ইন্টু x2 minus x1 গেল কই? তবে পোলাপান শর্টকাট কিন্তু খুবই খারাপ জিনিস, ঠিক আছে? কারণ এতগুলো টপিকের এতগুলো শর্টকাট, এতগুলো টপিকের এক এতগুলো, মিনিট ক্লাসে। না না দেখো এই জিনিসগুলো তখন যখন তুমি প্র্যাকটিস করবা, লেংথি প্রসেসেও যদি প্র্যাকটিস করো, যখন তোমার প্র্যাকটিসটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, তুমি অটোমেটিক অনেক বেশি পারবা। এখন কথা হলো তুমি শর্টকাট করতেছো। দেখো আহামরি তোমার যে তোমার কতক্ষণ, দেখো তোমাদের ভার্সিটিতে বেসিক্যালি 1 ঘন্টা এমসিকিউ থাকে। 1 ঘন্টা তোমাদেরকে দাগাইতে হয় 100টা। বাট তোমাদের কি টার্গেট 100টা দাগানো? 100টা দাগাইলে কি তুমি কখনো চান্স পাবা? ভাইয়া ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা নতুন স্লাইড, আমি নতুন লিংক দিচ্ছি, জয়েন করো। নতুন লিংক দিচ্ছি, জয়েন করো। ওকে। আচ্ছা
ওকে, আচ্ছা, তো আমরা এখানে কোথায় ছিলাম? kx2, আচ্ছা এরকম ক্ষেত্রে আমরা সরাসরি kx2 x1, এখানে কে এর সাথে কে ছিল? অনুপাত কে ছিল? kx2 আমরা নিয়েছিলাম আমরা, তো 1 টাই গুণ হবে, লিখতে হবে তাহলে এগুলা ডেরিভেটিভ ইকুয়ালস 1 আর y হচ্ছে সেকান্ড, এখানে তোমার ky2 মাইনাস y1 ডিভাইডেড বাই k প্লাস 1। তো এখন এই যে দুটো সূত্র আছে, এইটা যদি মনে রাখতে পারো অটোমেটিক তোমার সবকিছু শর্টকাট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু শর্টকাট হয়ে গেছে। তুমি যেটা বললা যে ওই যে ওই শর্টকাটটা দেখো এখানে কি লিখলা, y জিরো থেকে জিরো বসাও, তাহলে কি এটা হয়ে যাচ্ছে সরাসরি ky2 মাইনাস y1 ডিভাইডেড বাই ইকুয়াল টু 0। এখানে হলো যে ভ্যালুটা আছে সেটা অটোমেটিক মান দেবে, যে সমান পেয়ে যাবে কি y1 ডিভাইডেড বাই y, ঠিক আছে? বুঝে গেছে? রেসপন্স করতেছে আচ্ছা, প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা মাইনাস মাইনাস হচ্ছে পরিমিত কিছু না, এটা পরিমিত। আর এটা হচ্ছে অন্তর্গত, ঠিক আছে? দেখি আচ্ছা কোশ্চেন আছে তো আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে একটা প্রশ্ন দেখো, যদি শূন্য কমা শূন্য তাহলে এর সাইড আছে, তারপর a কমা মাইনাস ফোর, ফোর কমা b এবং ফাইভ কমা জিরো এটি অঙ্কটি শিশু নিতে হয়, তাহলে অঙ্কটি পনেরোটি সেট বিন্দু পাবো, ঠিক আছে? তার মানে কত হলো? অঙ্কটি পনেরোটি সেট বিন্দু আছে, তার মানে আমরা এটা অংশ আগে চারটি পয়েন্ট আমরা নিচ্ছি, জিরো কমা জিরো, a কমা মাইনাস ফোর, ফোর কমা b, ফাইভ কমা জিরো, ঠিক আছে? এখন তো হইলো এই যে একটা আমরা রম্বস আঁকাবো, রম্বসের ফর্ম আমরা এখান থেকে আঁকাবো, এখান থেকে। তো এই যে আমাদের এই ছেদ বিন্দুটা বের করতে বলছে না? ছেদ বিন্দুটা বের করতে বলছে না? এখন একটা জিনিস দেখো, এই যে ছেদ বিন্দু যদি আমরা বের করতে চাই, এখানে যদি আমরা ছেদ বিন্দু বের করতে চাই, সেটা আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। রম্বসের ফর্ম কি কিভাবে ছেদ করে বলতো? সমদ্বিখণ্ডিত করে না পথকে? রম্বসের পর্দায় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। শোনা যাচ্ছে আমাদের? তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ভয়েস একটু অস্পষ্ট শোনা যাচ্ছে। ভয়েস অস্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাই।
আর কেউ কি ঢোকার ট্রাই করতেছে? একবার গ্রুপে মেসেজ দাও তো কেউ ঢুকবে কিনা। কন্টিনিউ করবো তাছাড়া। ওকে, ঠিক আছে। শুনতে পাচ্ছ? একজন রেসপন্স করো প্লিজ। শোনা যাচ্ছে আমাকে? একজন রেসপন্স করো প্লিজ। জি ভাইয়া। আচ্ছা, ক্যামেরা তো দেখাচ্ছে না, মানে স্লাইড দেখা যাচ্ছে তো। ওকে, এখন কথা হইলো তো রম্বস কি করে? রম্বসের দুইটা কর্ণ কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? রম্বসের দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কি? এইটা। আবার এই দুইটা বিন্দুরও কি মধ্যবিন্দু? এই সেম জিনিসটাই। তো এখন দেখো, এখানে দেখো তুমি, এইখানে তোমার কি 4 আছে আর বি আছে। এখানে 4টা নোন বাট বিটা আননোন। আর এখানে কি 0 আর 0 আছে। তার মানে দেখো এখানে তোমার x ও নোন, y ও নোন। আর এখানে কি x নোন, y 1 নোন। তার মানে আমরা কি এখান থেকে x এর ভ্যালুটা নিব। ঠিক আছে? এই দুইটা পয়েন্ট থেকে আমরা কি এখানে x এর ভ্যালু নিব। তো x এর ভ্যালু নিলে আমরা কি জানি? x সমান কি হবে? যেহেতু মধ্যবিন্দু, তার মানে 0 প্লাস 4 ডিভাইডেড বাই 2 সমান হবে 2। আবার এইখানে দেখো তোমার এটা আননোন বাট 4টা নোন। তার মানে এখানে y এর ভ্যালু নোন। আবার এইখানেও কি y এর ভ্যালু নোন। সো আমরা এখান থেকে y এর ভ্যালু নিব। y সমান -4 প্লাস 0 ডিভাইডেড বাই 2 সমান -2। ঠিক আছে? তার মানে আমাদের এই স্থানাঙ্কটা কি হচ্ছে দেখো তো? x এর ভ্যালু 2, y এর ভ্যালু -2। তার মানে আমরা স্থানাঙ্কটা লিখব, বা হ্যাঁ, ছেদ বিন্দুটা লিখব কত বলো তো? 2, -2। বুঝা গেছে? তোমরা কি বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। দেখো, এখানে কি বলছে? একটা রম্বসের 3টা বিন্দু দেওয়া আছে। সি এর স্থানাঙ্ক কত? Okay, someone is trying to join with us, but কি রে, আইসা হচ্ছে উকি দিয়ে চলে গেল, নাকি লিভ নিল? আচ্ছা, যাই হোক, জ্বালাই গেছে, বুঝছো? পোলাপান ক্লাসের টাইমে আইসা মাঝখানে মাঝখানে জয়েন করে, তাড়াতাড়ি জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে একটা রম্বসের 3টা বিন্দু দেওয়া আছে। আমাদের কি বলছে? সি বিন্দুটা বের করতে। তো এ বি সি ডি, সিম্পলি দেখো আমরা রম্বসটা আঁকাবো এখানে। এ 2,5, বি 5,9, সি তো জানি না, x, y, আর ডি 6,8। আচ্ছা দেখো, তো এখন এই পয়েন্টটার কথা আমরা পরে ভাবি। এই পয়েন্টটার কথা আমরা পরে ভাবি, আগে হচ্ছে আমরা যে জিনিসগুলো নোন আছে সেটা নিয়ে কাজ করি। তো ফার্স্টে আমরা ধরো এইখান থেকে এইটা আঁকাইলাম, এইখান থেকে আরেকটা কর্ণ নিলাম। তো এখন দেখো, এই যে এটা কি ছেদ বিন্দু না? তো আমরা কি জানি বলতো? এই ছেদ বিন্দুটা আমাদের এসি রেখারও মধ্যবিন্দু, আবার বিডি রেখার মধ্যবিন্দু। তো বিডি রেখার মধ্যবিন্দু কি বের করা পসিবল না? দেখো এখানে বি বিন্দু আছে, ডি বিন্দু আছে। তো বিডি রেখার মধ্যবিন্দু কিন্তু বের করা পসিবল। তো আমরা এটাকে ধরে নিচ্ছি ই বিন্দু। তারপরে ই বিন্দুটা সমান কি হবে বলতো? x1, x2 ডিভাইডেড x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তার মানে 5 প্লাস, কি ভুল লিখছি? 5 9 2 5 6 8, হ্যাঁ না ভুল লিখিনি। তার মানে 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2। তার মানে এটা কত হবে?
11/2। আবার তোমার আরেকটা পয়েন্টের মানে ও এর জন্য কি লাগবে আমাদের? ও এর জন্য লাগতেছে হচ্ছে 9 আর 8, 9 প্লাস 8 ডিভাইডেড বাই 2। তার মানে এটা হচ্ছে কত? 9 আর 8 কে যোগ করলে 17 ডিভাইডেড বাই 2। তার মানে আমরা এই পয়েন্টটা পাইছি। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, তার মানে আমরা ই পয়েন্টটা কিন্তু পাইছি। এখন দেখো এই ইটা আবার কি? এসি রেখারও মধ্যবিন্দু। তার মানে কি হবে বলতো? x প্লাস 2 ডিভাইডেড আমি ভুল লিখছি। x প্লাস 2 ডিভাইডেড বাই 2 সমান সমান এখানে কি আসতেছে? এই পয়েন্ট আসার কথা না? 11/2। আবার তোমার y প্লাস 5 ডিভাইডেড বাই 2 সমান আসার কথা কি? এটা না? 17/2। তার মানে 2 2 ক্যান্সেল আউট করো, x এর ভ্যালু পাচ্ছ কত? 9। আর এখানে y এর ভ্যালু কত পাচ্ছ? এটা ক্যান্সেল আউট, 5 এখানে গেলে 12। তার মানে আমাদের এই পয়েন্টটা হবে কি? c 9,12। c 9,12 কোথায় আছে দেখো তো? c 9,12 কয় নাম্বার আছে অপশনে? পোলাপান রেসপন্স করো রে, একটু খাতা কলম নিয়ে বি নাম্বারে ভাইয়া। খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো না কেন তোমরা? তোমরা তো খুবই আলসে প্রকৃতির, বুঝছো? ক্যালকুলেটর তো ভাই বারবার ক্যালকুলেটর মেনশন করতেছেন। বুঝি নাই। ক্যালকুলেটর তো ভাই নাই এক্সামে, বারবার ক্যালকুলেটর মেনশন করতেছেন। আরে ওইটা তো জাস্ট বলতেছি যে তোমাদের হচ্ছে মানে প্রস্তুতির জন্য। মানে একটু নিয়ে বসো গুটায় গুটায়, ঠিক আছে? ক্যালকুলেটর তো নাই সেটা আমিও জানি, আমার তো মনে নেই। আনসার মেসেজে বলছি ভাইয়া। মানে একটু একটু প্রস্তুতি টস্তুতি নাও ঠিকঠাক মতো, যেন পড়াশোনা করতেছো এরকম একটা ভাইব নিয়ে আসো মনের মধ্যে, তো বুঝছো? মানে পড়াশোনা ধরো আমার যখন পড়তে ইচ্ছা না করতো তখন আমি কি করতাম জানো? তখন হচ্ছে আমি মানে এমন ফিল মানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতাম যাতে আমার মনে হয় আমি পড়তেছি, ঠিক আছে? মানে নিজেরা ধোকা দেওয়া, যেমন যারে বলে খাঁটি বাংলা ভাষায়, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমাদের ব্রেন না বোকা, বুঝছো? ব্রেন রে খুব ইজিলি ডাইভার্ট করা যায়, অনেক ইজিলি ডাইভার্ট করা যায়। তুমি চাইলেই করতে পারবা যে কোনো সময়। ধরো আমাদের ভালো লাগা, খারাপ লাগা, বিরক্ত লাগা না লাগা, এগুলো সবকিছু আমাদের উপরে ডিপেন্ড করে, বুঝছো? আমাদের যদি কখনো মনে হয় যে জিনিসটা আমাদের বিরক্ত লাগছে, তাহলে ওই যে একটা বার মনে হয়েছে সারা জীবন এটা বিরক্ত লাগবে। বা কোন একটা টপিক যদি মনে হয় যে না আমার কাছে এই জিনিসটা কঠিন, তাহলে সারা জীবনই তোমার কাছে এটা কঠিন মনে হবে। এই জন্য আমাদের অলওয়েজ ট্রাই করতে হবে যে খুব সহজে জিনিসকে কঠিন মনে করা যাবে না, ঠিক আছে? দু একবার ট্রাই মারতে হবে, যখন দেখলাম না পারতেইছি না, তখন আচ্ছা ঠিক আছে ব্যাপারটা কঠিন। আর আমরা যদি কোনো একটা জিনিসকে কঠিন বলি, বলার পর এটাকে ছেড়ে দেওয়াই ভালো, ঠিক আছে? ওইটাকে ছেড়ে দেওয়াই ভালো। সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের পড়াশোনার বাইরের একটা কথা। যাই হোক, এই যে এখানে এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। এগুলো এই কোশ্চেন গুলো আগে কেন আসছে? স্লাইডটা না বুঝছো মাথা হয়ে গেছিল সম্ভবত। এটা তো পরের কোশ্চেন। যাই হোক, ত্রিভুজের বাহুত্রয়ের সমদ্বিখণ্ডক মানে ত্রিভুজের বাহুত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দুকে কি বলে? বুঝছো কি ব্যাপারটা কি বলছে? এটা একটা ত্রিভুজ, বাহুত্রয়ের সমদ্বিখণ্ডক। তার মানে এই যে এই বাহুর একটা সমদ্বিখণ্ডক নিতে হবে, এই বাহুর একটা সমদ্বিখণ্ডক নিতে হবে, আবার এই বাহুর একটা সমদ্বিখণ্ডক নিতে হবে। এই যে ছেদবিন্দুটা, এটাকে কি বলে? এটাকে বলা হয় পরিকেন্দ্র। পরিকেন্দ্র, ঠিক আছে? অর্থাৎ পরিকেন্দ্র এই কারণে বলা হয়, এই যে এই ত্রিভুজটার যে তিনটা শীর্ষ, এটা একটা বৃত্তের পরিধির উপর অবস্থান করবে যদি এই কেন্দ্র থেকে একটা বৃত্ত আঁকানো হয়, ঠিক আছে? বুঝছো কি? আচ্ছা, আর কথা কয় না রে। আচ্ছা যাই হোক, কথা না কইলে তোমরা তোমাদেরকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল বলতে ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের তিনটা পয়েন্ট দেওয়া আছে। তবে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট দেওয়া আছে। তোমাদেরকে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো, ঠিক আছে? এই ত্রিভুজের যদি একটা ক্ষেত্রফল বের করতে বলে, তখন আমরা কি বলবো? দেখো এই যে এই সূত্রটা আমরা ক্লাস 9 10 পড়ছিলাম, এটা ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়েও করা যায়, বাট নির্ণায়ক দিয়ে করা একটু কঠিন না?
বাচ্চারা জি ভাইয়া। নির্ণয় করা কিন্তু একটু কঠিন, সো আমরা এভাবে করব। তো এইভাবে করলে এই যে বিন্দুগুলো যে দেওয়া আছে, এখানে এ এর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, বি এর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, সি এর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। সূত্রটা খুবই ইজি। আমরা কি নিব? ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু x1 x2 y1 সরি x1 y1 ফ্লোতে ওভারফ্লো হয়ে যাচ্ছে। x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 কে আরেকবার রিপিট করব। করার পর কাহিনীটা কি? এইদিকে গুণ, এইদিকে গুণ, এইদিকে গুণ, এরা সব যোগ, এটা 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 এরা সব বিয়োগ। ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া। তো এখানে দেখো আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নিব হাফ 0 0 3 3 3 মাইনাস 5 0 0। কাজ কি? এটা গুণ করা, এটা গুণ করলে 0, এটা গুণ করলে মাইনাস 15, সামনে একটা হাফ রেখে দিই। আবার এটা করলে 0, সো লাগবে না। এটা করলে 0, এটা করলে একটা সূত্রের মাইনাস আসবে পাশাপাশি, 3 3 9 আর এটা 0। তার মানে এটা কত হচ্ছে দেখো তো, -24 না? -24 হাফ ইন্টু -24। তো 24 মোডের ভিতরে থাকলে এটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হইলে 24 গুণন হাফ ইজ ইকুয়াল টু 12। তার মানে আমাদের ক্ষেত্রফলটা হবে 12 বর্গ একক। ঠিক আছে? ইজি পিজি লেমন স্কুইজি। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, একটি সরলরেখা অক্ষের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে। মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ করবে। আচ্ছা, এটার একটা কনসেপ্ট আছে, সেটা হইলো ধরো একটা সরল রেখা যদি এরকম মূল বিন্দুর সাথে আছে, সরি আছে, এই মূল বিন্দু থেকে একটা লম্ব যদি তুমি রেখার উপর আঁকো, এটাকে বলা হয় পি, আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা। আর এই সরলরেখার সমীকরণটা তখন হয় হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। এটা কি জানো তোমরা? জি ভাইয়া। এখন একটা জিনিস আমরা এখান থেকে জানলাম, আহ এখানে কিছু বলা আছে কি? পি এর ভ্যালু কি দেওয়া আছে? না, দেওয়া নাই। এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে। ওকে, দিকের সাথে 30 কোণ উৎপন্ন করছে। ওকে, আচ্ছা, এখানে সমীকরণ বের করা লাগবে। ওকে, তো আমরা দেখো এই যে এইটাকে আমরা আর একটা সরলরেখার ফর্ম পড়ছি না, সেটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, এরকম একটা পড়ছি না? তো আমরা এইটাকে এই আকৃতিতে নিয়ে আসি। থিটার ভ্যালু দেওয়া আছে, দেখো থিটার ভ্যালু কিন্তু দেওয়া আছে। তার মানে থিটার ভ্যালু যদি আমরা লিখি, তো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে x cos থিটা। তার মানে cos 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ না? সরি, cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2 না? cos 30 ডিগ্রির ভ্যালু √3/2 আর sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তার মানে আমরা এখানে cos থিটার সাথে আমরা এখানে লিখতে পারি হচ্ছে √3/2 প্লাস y এর সাথে লিখতে পারি হাফ ইজ ইকুয়াল টু p, সমান দিলাম। তার মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো x ডিভাইডেড বাই পিটাকে এই পাশে নিয়ে আসি আমরা, সমানের এই পাশে বাম পাশে নিয়ে আসি, নিয়ে আসলে হবে হচ্ছে এটা উল্টে যাবে, উল্টে গেলে 2√3p প্লাস এটা হবে হচ্ছে y ডিভাইডেড বাই 2p। ঠিক আছে?
আচ্ছা এখন দেখো এই যে এই কোশ্চেনটাতে বলে দিছে এটা কত বর্গ একক, এই যে এইখানে এখন তুমি দেখো এইটা কি, এটা কি বলতো? এটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃত অংশ, আর ওয়াইটা বিটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশ। তার মানে আমাদের এখানে 2/√3 টা হচ্ছে এক্স অক্ষের কর্তৃত অংশের ভ্যালু, আর হচ্ছে 2p টা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশের ভ্যালু। এখন একটা জিনিস আমরা এখান থেকে বলতে পারবো যে এটা একটা কি দেখো তো, ত্রিভুজ। এখানে এটা উচ্চতা বলা যাবে না, এটাকে উচ্চতা আর এটাকে ভূমি বলা যাবে না, যাবে কিন্তু। তো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান কি হয়? একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়। তার মানে হাফ গুণন আমরা ভূমি কি এক্স, তার মানে 2/√3p গুণন 2p সমান সমান আমরা বলতে পারবো ক্ষেত্রফল 50/√3। আচ্ছা এখন কথা হলো এটা কাটা গেছে, গেলে থাকতেছে হচ্ছে পি স্কোয়ার। এখানে এই পাশে থাকে পি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে 2/√3 পি স্কোয়ার সমান সমান 50/√3। √3 কাটা থাকতেছে পি স্কোয়ার, 2p স্কোয়ার সমান 50, বা তোমার পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত বলতো? 25, বা পি এর ভ্যালু হবে +-5। ঠিক আছে, পি এর ভ্যালু হবে +-5। এখন তুমি কি করবা? পি ভ্যালুটা ইনসার্ট করে দাও এখানে, পি ভ্যালুটা এখানে ইনপুট করে দাও। তার মানে পি এর ভ্যালু হবে হচ্ছে +-5, আর এখানে তোমার এই যেগুলো বসায় দাও, √3/2x প্লাস y/2। 2 তুমি এখান থেকে কি করতে পারো? 2 টা লসাগু করে এই পাশে পাঠিয়ে দিতে পারো, থাকবে হচ্ছে √3x প্লাস y সমান 10, +-10। যেহেতু এখানে তোমার প্লাস মাইনাস নাই, প্লাস মাইনাস নাই কিন্তু এখানে দেখছো প্লাস মাইনাস নাই, তার মানে আমাদের 1 নাম্বার যে অপশনটা আছে সেটাই ঠিক। এখানে আমরা শুধু প্লাস নিছি, ঠিক আছে, শুধু প্লাস নিছি। এখানে প্লাস মাইনাসও নেওয়া যাবে, যদি প্লাস মাইনাস থাকতো তুমি প্লাস মাইনাস দিয়ে হিসাব করতে, যেহেতু প্লাস মাইনাস নাই তার মানে শুধুমাত্র যেটা আছে ওইটা নিয়ে ক্যালকুলেশন করবো, বুঝছো? তোমরা কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই যে এই কনসেপ্টটা, এটা আমরা 9-10 এ শিখছিলাম না, পরিসীমা থেকে যে তোমার কি বলে ক্ষেত্রফল বের করা, পরিসীমা থেকে ক্ষেত্রফল বের করা আমরা শিখছিলাম না, মনে আছে? পরিসীমা কি বলতো? পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল, ঠিক আছে, সবগুলা বাহুর যোগফলটাকে কি বলবো আমরা? পরিসীমা বলবো। তো এইখানে দেখো 3টা বাহু দেওয়া আছে, 3টা বাহু দেওয়া আছে, তার মানে এই ত্রিভুজের পরিসীমা এস সমান কত? 13 + 14 + 15 কত হয়? 13 আর 14 করলে 27, আর 15 42, ঠিক আছে। তো এখন তুমি সিম্পলি করে ফেলো, ক্ষেত্রফল কত হবে? √42, 42 থেকে বাদ যাবে কত? একবার বাদ যাবে 15, একবার বাদ যাবে 42 থেকে 14, একবার বাদ যাবে 42 থেকে 13। ক্যালকুলেশন করো, যা হবে সেটাই অ্যান্সার। √42 গুণন 15 থেকে বাদ দিলে এটা হবে 27, গুণন এটা 42 থেকে বাদ দিলে এটা হবে 28, গুণন এটা -13, -13 করলে হবে হচ্ছে তোমার 29। এটা হিসাব নিকাশ করার পর যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আচ্ছা, রেখার ঢাল, কোন একটা রেখার ঢাল, ঢাল বলতে আমরা কি বুঝি? ঢালের কয়েকটা সংজ্ঞা আছে, দেখো ঢালটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা রেখা যে কোণ উৎপন্ন করে সেটা ট্যানজেন্টটাকে কি বলবো আমরা? ঢাল বলবো। তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি একটা এবি রেখা কি করে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এবি রেখার ঢাল এম সমান বলবো ট্যান থিটা। এম সমান আমরা বলবো ট্যান থিটা। তোমরা সবাই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ? আচ্ছা জি ভাইয়া ক্লাসে তো নাই তেমন কেউ। আজকে আমরা কি জানো? 25টা স্লাইড পর্যন্ত পড়বো, বুঝছো? 25টা স্লাইডটা পর্যন্ত পড়ার পরেই শেষ করে দিব। তারপর কালকেও সম্ভবত আমাদের ক্লাস আছে, আমি কালকেও ক্লাস নিব। কালকে 12 তারিখ না? হ্যাঁ, 12-13 তারিখ পর্যন্ত আমার ক্লাস আছে। তোমাদের কেমিস্ট্রি শিডিউল চেঞ্জ হয়ে গেছে, সরলরেখাটা চেঞ্জ হয়ে শেষ হয়ে যাবে মাঝখানে। আচ্ছা, তার মানে আমরা ঢাল সমান কি বলবো বলতো? ট্যান থিটা। এখানে এবি থিটা অ্যাঙ্গেল
তো আমাদের এখানে এই যে এই সরলরেখাটা দেখো এখানে বলছে। আবার হ্যাঁ, ঢাল ঢাল বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। তো ধরো দুইটা পয়েন্ট তোমাকে দিয়ে দিছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2। তো এখন তোমাকে বলছে এই রেখাটার ঢাল বের করো, তো তুমি সিম্পলি কি করবা, y অক্ষের পরিবর্তন তার মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটাও কি ঢাল সমান tan থিটা। আচ্ছা, তো এখন কথা হলো এই যে এখানে বলে দিচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার উপরস্থ একটি বিন্দু এটা, তার মানে রেখাটির ঢাল কত, তার মানে মূল বিন্দু যখন বলছে তখন কি তোমাকে কি আর বলে দিতে হবে কিছু, তার মানে কি একটা বিন্দু দিয়ে দিছে না 0,0, একটা বিন্দু কি দিয়ে দিছে না 0,0, তার মানে 0,0 দেওয়া আছে আর একটা আছে 18,5, তার মানে y অক্ষের পরিবর্তন কত 5 মাইনাস 0, x অক্ষের পরিবর্তন 10 মাইনাস 0, সো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে হাফ। তার মানে এই রেখাটার ঢাল কত, হাফ। আমাদের অ্যান্সার সি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, জি এই ভাইয়া। দেখো এখানে বলছে y সমান মাইনাস 5x প্লাস 9 রেখার সাথে লম্ব রেখার নতি। এইটা একটা রেখা, দেখো কোশ্চেনটা একটুখানি পেঁচানো। এইটা একটা রেখার সমীকরণ তোমাকে দিয়ে দিছে, একটা রেখার ইকুয়েশন তোমাকে দিয়ে দিছে, বলছে আর একটা রেখার এর যে লম্ব রেখাটা হবে সেটার নতি কত। ধরে নাও এটা ওই রেখাটা, এখানে ঢাল দেখো y ইজ ইকুয়াল টু mx প্লাস c না, এখানে m মানে কি ঢাল, তার মানে এই রেখার ঢাল কত, m সমান মাইনাস 5। তো আমরা কি জানি লম্ব রেখা, যদি এখানে একটা লম্ব রেখা তুমি আঁকো, এটার ঢাল ধরো m2 আর এটার ঢাল ধরো m1, তার মানে আমরা কি জানি m1 ইন্টু m2 সমান মাইনাস 1 নাকি, তার মানে m2 সমান কি হবে মাইনাস 1 বাই m1। তো m1 এর ভ্যালু কত মাইনাস 5, এখানে তুমি মাইনাস 5 ইনপুট করো, 1 বাই মাইনাস 5 মাইনাসে মাইনাসে কাটা থাকতেছে 1 বাই 5, বুঝছো 1 বাই 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই যে এইখানে তোমার দেখো তিনটা বিন্দু দেওয়া আছে, দিয়ে বলছে যে এই বিন্দুত্রয় সমরেখা হওয়ার শর্তটা কি, এই তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি। এটা দুই ভাবে সলভ করা যায়, ঠিক আছে, এটা দুই ভাবে সলভ করা যায়। দেখো এই দুইটা বিন্দু নিয়ে প্রথমে ভাববা, এই দুইটা বিন্দু নিয়ে ধরো এরা যদি সমরেখা হয় তাহলে কি এরা সবাই একটা রেখার উপর অবস্থান করবে না, একটা রেখার উপর যদি অবস্থান করে তাহলে কি এদের এইখানকার যে ঢাল এইখানকার ঢাল একই হবে, এটা একটা কথা। আবার আরেকটা জিনিস হইলো তোমার এই তিনটা বিন্দু সমরেখা হওয়ার ক্ষেত্রে আরেকটা শর্ত, সেটা হলো এদের ক্ষেত্রফল কত হবে, 0, এদের ক্ষেত্রফল কত হবে 0। তো তুমি দুই ভাবে সলভ করতে পারবা। তো আমরা এখানে দেখো যেহেতু এ বি আছে, আননোন একটা ব্যাপার স্যাপার আছে, তো এখানে আমরা ওই ক্ষেত্রফল বের করাটা ঝামেলা আছে, একটু কঠিন হবে। তো আমরা এখানে কি লিখবো, এক্স অক্ষের পরিবর্তন, এই দুটো পয়েন্টের জন্য এক্স অক্ষের পরিবর্তন কত, ওয়াই অক্ষের পরিবর্তন কত বি, 0 0 মাইনাস বি, 0 মাইনাস বি, আর এক্স অক্ষের পরিবর্তন হচ্ছে এ মাইনাস 0, তার মানে ঢাল পেলাম কত মাইনাস বি বাই এ। ঠিক আছে, আচ্ছা, আবার এই দুইটা পয়েন্ট নিয়ে যদি কল্পনা করি তাহলে এক্স ওয়াই অক্ষের পরিবর্তন কত, দেখো তো বি মাইনাস 1 আর মাইনাস 1। এখন কথা হলো এই দুইটা যদি সমরেখা হয় তাহলে কি এই দুইটা ঢাল কি সমান না, এই দুইটা ঢাল কি সমান না, m1 জি ভাইয়া। m2। তো m1 আর m2 সমান হইলে আমরা লিখতে পারবো মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু, মাইনাসটা সামনে দাও, বি মাইনাস 1 ডিভাইডেড বাই 1, মাইনাসে মাইনাসে কাটা, তার মানে বি বাই এ ইজ ইকুয়াল টু বি মাইনাস 1, এটার সাথে গুণ করে দাও তাহলে কি হবে, বি ইজ ইকুয়াল টু এ বি মাইনাস এ। এখন তুমি এক কাজ করো, এটাকে এই পাশে আনো, আনলে কি হবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি। দেখো তো কোন অপশনের সাথে মিলছে, এ নাম্বারের সাথে, সো এ নাম্বারটা অ্যান্সার। এই ঠিক আছে, নম্বরের সাথে। আচ্ছা, এই স্লাইডটাই লাস্ট আজকের জন্য। সঞ্চার পথ, আচ্ছা সঞ্চার পথ জিনিসটা কি, সঞ্চার পথ বোঝার জন্য একটা জিনিস বুঝো যে সঞ্চার পথ বেসিক্যালি চলার পথ, বুঝছো, সঞ্চার পথ বলতে আমরা কি বুঝবো, চলার পথকে বুঝবো। ধরো তোমরা বাজারে গেছো, বাজারে যাওয়ার পর কি করছো, আহ দুধ কিনছো কেউ বাজারে গিয়া, দুধ বা পানি, পানি তো কিনছো, পানি কিনেছি।
আচ্ছা, তো জি পানি কিনছো, তোমরা একটা পানির বোতল নিয়ে আসতেছো, হুট করে একটা পাজি ছেলে কি করছে, তোমরা জানো না, তোমাদের পানির বোতলটা ফুটো করে দিছে। এখন তোমরা বাজার থেকে বাড়িতে আসছো, তো বাড়িতে যদি আসো তাহলে কি হবে, ওই পানির যে পড়ছে ফুটো দিয়ে, তাহলে কি রাস্তা দিয়ে একটা মানে কোন একটা ক্ষেত্র মানে কোন লাইন একটা চিত্র সৃষ্টি আঁকা হবে হয়েছে। না? হ্যাঁ, জি কোন জি একটা কোন একটা চিত্র কিন্তু অঙ্কিত হবে, অর্থাৎ তুমি যেখান দিয়ে আসছো ওইখান দিয়ে পানি পড়ে কি একটু ভেজা চিকন একটা রেখার মতো ক্রিয়েট হবে। এখন এই যে তুমি বাজার থেকে বাড়ি পর্যন্ত আসছো, তুমি যদি বলো যে আচ্ছা ঠিক আছে দেখি আমি কোন দিক দিয়ে আসছি, এটা কিন্তু তুমি পরে জানতে পারবা কিভাবে, যে যেখানে পানি আছে সেখান দিয়ে তুমি চলে আসছো। তার মানে এই যে পানি একটা ক্রিয়েট করছে, একটা রাস্তা ক্রিয়েট করছে, এটাই আসলে কি বলতো, তোমার সঞ্চার পথ। তুমি বাড়ি থেকে যে বাজার থেকে যে বাড়িতে আসছো, ওই সঞ্চার পথটা। তো একই ক্ষেত্রে এই জ্যামিতিক কাঠামোতেও একই কাহিনী হয়, যে কোন একটা ক্ষেত্র বা কোন একটা চিত্র যদি তোমার আহ মানে যে ধরনের একটা স্ট্রাকচার গঠন করে, ওইটাই হচ্ছে তার সঞ্চার পথ। তো সঞ্চার পথ বের করার জন্য যখন তোমাকে বলবে সঞ্চার পথ বের করবা, তখন অলওয়েজ একটা বিন্দু ধরে নিবা, এক্স কমা ওয়াই। অলওয়েজ একটা বিন্দু ধরে নিবা এক্স কমা ওয়াই, এ কি করবে, এ একটা সঞ্চার পথ তৈরি করবে। এখন তোমাকে বলছে যে 0,-1 বিন্দু এবং ওয়াই সমান 1 সরলরেখা হতে সমান সমান দূরত্বের বিন্দুর সঞ্চার পথ কত। তার মানে একটা রেখা আছে, এটা ধরো ওয়াই সমান 1, তো ওয়াই সমান 1 হলে তাহলে এটা কি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা হবে। এটা আসলে জানার দরকার নাই, এটা এমনি বলতেছি মানে স্যাটিসফ্যাকশনের জন্য। তার মানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা হবে ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখা। আবার এখানে ধরো 0,-1, 0,-1 আর একটা বিন্দু। তো এই বিন্দু আর এই রেখা থেকে অলওয়েজ সমান দূরত্ব বজায় রেখে আর একটা কি রেখা চলবে। অলওয়েজ সমান দূরত্ব বজায় রেখে আর একটা কি রেখা চলবে, সেটা সরলরেখা হইতে পারে, বক্ররেখা হইতে পারে, এখানে কোনো কন্ডিশন নাই। এটা আমরা ইকুয়েশন থেকে দেখবো আসলে কোন টাইপের রেখা আমরা পাইলাম, ঠিক আছে। তার মানে একটা রেখা এবং একটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখবে, তার সঞ্চারপথটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এটার সঞ্চারপথ যদি বের করতে চাই তাহলে কি হবে দেখো তো। সঞ্চারপথের জন্য দুটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তোমার একটা বিন্দু ধরে নিতে হবে, সেটা কি বলতো, এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই। আর হচ্ছে তোমার কি শর্তগুলো দেওয়া আছে সেটা মাথায় রাখতে হবে। দেখো এখানে একটা শর্ত দিছে কি, এই বিন্দু থেকে দূরত্ব আর এই রেখা থেকে দূরত্বটা সমান। তো আমরা এই রেখা কি y ইজ ইকুয়াল টু 1, বা আমরা এটাকে লিখতে পারি কি y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তো একটা কনসেপ্ট আমরা জানি কি, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব কত, 0,-1 থেকে x, y বিন্দুর দূরত্ব কত হবে দেখো তো, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার রুট ওভার। এটা কি বলতো, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব না। আচ্ছা, জি আবার ভাইয়া। বলে দিচ্ছে কি, এই x, y বিন্দুটা, এটা হচ্ছে আবার তোমার y মাইনাস 1 রেখার সাথে আরেকটা দূরত্ব আছে। কন্ডিশনটা হচ্ছে এইখান থেকে যে দূরত্বটা পাবো আর এইখান থেকে যে দূরত্বটা পাইছি, এই দুটা দূরত্ব সমান হবে। তো এখন কাজটা হচ্ছে কি, আমার এই বিন্দু থেকে এই রেখার দূরত্বটা বের করা। বিন্দু থেকে রেখার দূরত্ব বের করতে পারো তোমরা? কোন একটা বিন্দু থেকে রেখার দূরত্ব কিভাবে বের করে, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব যদি বের করো, ধরো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা সরল রেখা যা x1, y1 বিন্দু থেকে x1, y1 বিন্দু থেকে d দূরত্বে আছে। সো এই d দূরত্বটা হবে হচ্ছে এখানে তোমার ax1 প্লাস by1 প্লাস c মোট করে দিতে হবে, আর নিচে লিখতে হবে রুট ওভার এই a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে x এর সহগ আর y এর সহগ। তো এই যে এই সরলরেখাতে তো x নাই, তার মানে x এর সহগটা হচ্ছে 0। তো আমরা এই ডিসটেন্সটা কিভাবে বের করতে পারবো, এখানে এখানে d সমান বের করবো হচ্ছে, মোট দিয়ে নিলাম y1 এর, y এর জায়গায় y1 বসাইতে হবে। তো y1 এর ভ্যালু কত দেখো তো, -1 না, -1। আর c এর ভ্যালু তো -1 দেওয়াই আছে, -1 বসাই ফেলছি। আর রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে হবে। তো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে দেখো a এর ভ্যালু কিন্তু নাই, কারণ a সমান 0, আর b এর ভ্যালু কত 1, কারণ y এর সহগ 1, সো 1 স্কয়ার। উপর হচ্ছে -2 মোড আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো d সমান 2। তো এখন কথা হলো আমাদেরকে কি কোশ্চেন বলে দিছে এইটা আর এই ডিসটেন্সটা সমান। সো আমরা এখানে লিখবো রুট ওভার x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার সমান সমান 2। দুই পাশে স্কয়ার করে ফেলো, তাহলে হবে x স্কয়ার প্লাস, এটা হবে y স্কয়ার প্লাস 2y
প্লাস 1 সমান 4, ঠিক আছে? এরকমই হবে অ্যান্সার, অথবা তোমার জি এরকম আছে ভাইয়া। দেখো x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার সমান 4, এরকম দেওয়া আছে সম্ভবত আমাদের অপশনে। আচ্ছা, ভুলটা কই হয়েছে? ভুলটা কোথায় করলাম আমরা? পয়েন্টগুলো কি ঠিকঠাক মতো নিছি? পয়েন্টগুলো কি ঠিকঠাক মতো নেওয়া হয়েছে? পয়েন্ট গুলা তো ঠিকই আছে। একটা মিললো না যে। দাঁড়াও এক সেকেন্ড, আমি ক্রস চেক করে নেই। টাকা মতো তাইলে আগের স্লাইডে দেখেন কোনো ভুল হয়েছে কিনা ভাইয়া। দাঁড়াও এক সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভুলটা এখানে হয়েছে। দাঁড়াও এক সেকেন্ড। ভুলটা হয়েছে কি, দেখো আমরা কি করছি, এখানে একটা আকাশ করছি। আকাশটা হচ্ছে, দেখো আমরা কি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতেছি না? এক্স কমা ওয়াই বিন্দু থেকে, এক্স কমা ওয়াই বিন্দু থেকে বের করতেছি কি ওয়াই মাইনাস ওয়ান সরলরেখার দূরত্ব। তাহলে আমার এখানে এক্স ওয়ান এর জায়গায় কি এক্স বসবে, ওয়াই ওয়ান এর জায়গায় ওয়াই বসবে। সো আমরা এখানে বসাই ফেলছি ওয়ান। এটা হবে না, বুঝছো? এখানে ওয়াই বসবে, এখানে ওয়াই বসবে, ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে? এখানে ওয়াই মাইনাস ওয়ান বসবে। তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে, আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে, এখানে লিখবো, দাঁড়াও আরেকটা স্লাইড নিচ্ছি। এখানে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান মোট দিলাম রুট ওভার ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি পেয়েছিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখন তুমি কি করো, ওই পাশে হোল স্কোয়ার করো, তার মানে এটা কি ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে, আর এই পাশে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। এখন এখানে স্কোয়ার করলে কি হয়, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। এটা এটা কাটা, ওয়াই স্কোয়ার কাটা, থাকতেছে কি এক্স স্কোয়ার, আর এই পাশে এটা আসতে হয় প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার ঠিক আছে, এবার দেখো অপশনের সাথে মিলে গেছে, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এইবার জি অপশনের ভাইয়া। সাথে মিলে গেছে। তো এখন কথা হলো, তার মানে দেখো এই জিনিসটাকে যদি আমরা এইভাবে লিখি, এটা কিভাবে লেখা যায়, দেখো তো, ফোর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, বা y is equal to 1 by 4 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে এটা কিন্তু কোশ্চেনের, মানে এইখানে কোশ্চেনটা করা নাই, এখানে কোশ্চেনটা করা নাই, বাট আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। তো এটা কি হলো দেখো তো, x is equal to বা y is equal to কি এ এক্স স্কোয়ার, এরকম কিছু একটা পড়ছিলাম না আমরা, 4ax স্কোয়ার, y is equal to 4ax স্কোয়ার। এটা কিসের সমীকরণ বলো তো? কনিক্স পড়ছো? কনিক্স, পরাবৃত্তি কনিক্স। পরাবৃত্তি ইকুয়েশন।
হ্যাঁ, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ। তার মানে যদি আমাদেরকে কোশ্চেনে বলে দিত যে সঞ্চার পথটা কিসের, তখন অপশন যদি দেওয়া থাকতো পরাবৃত্ত, তখন আমরা কি পূরণ করতাম বলতো? তখন আমরা অ্যান্সার দিতাম ওইটা কি একটা পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে? পরাবৃত্তের সমীকরণ। যেহেতু আমাদের ওরকম কিছু চাই নাই, সরাসরি কি সঞ্চার পথের সমীকরণটাই আমরা লিখে ফেলবো, ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, অনেক লম্বা ক্লাস করে ফেলছি আমরা। স্লাইডটা তোমরা পেয়ে যাবা, সমস্যা নাই। আর হচ্ছে স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিবনি। আর রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবো ইনশাল্লাহ। আর সবাই একটু পড়াশোনা করো, কালকেও কিন্তু সম্ভবত ম্যাথ ক্লাসই হবে, ঠিক আছে? ভাইয়া কালকে তাহলে কি পরীক্ষা হবে না? আচ্ছা, আমি আমি এখনো জানি না। আমি সিয়ামের সাথে কথা বলি, আজকে একটু বেশি ব্যস্ত আছে, বুঝছো? ওর সাথে আমার কথা হয়নি। আহ, কথা বলা, তোমরা অনেকে অ্যান্সার করছিলা, গুড, সাবাস। আমি ওর সাথে ও কথা বলে জানিয়ে দিবেন, পরীক্ষা সম্ভবত সরলরেখা শেষ হওয়ার পর তারপর হবে। বায়োলজি এক্সামের কালকে কথা মেবি বলতেছে। বায়োলজি পরীক্ষা আছে। বায়োলজি পরীক্ষা হবে তো, পরীক্ষার লিঙ্ক তো আরেকজন আপু দেয়, তো হবেই। আচ্ছা, আচ্ছা, তাহলে সবাই যেদিন ভালো ক্লাস থাকো। থাকে সেদিন তো পরীক্ষা থাকে না, ক্লাস হলে পরীক্ষা। না, ক্লাস তো তোমার ক্লাস টাইমে হয়, পরীক্ষা তো পরে নাই। আগেও লিঙ্ক দেওয়ার অনেক সময় না, পরীক্ষা তো ক্লাসের টাইমে হয়। ক্লাস থাকলেও তো পরীক্ষা হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। सिर्फ प्यार